আজ আমরা ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের কম্পিউটার ফান্ডামেন্টালস চ্যাপ্টারটার 4th বা লাস্ট ভিডিও দেখছি। এই চ্যাপ্টারে আমরা ডেটা প্রসেসিং এবং বাস এই দুটো সাব পার্টের উপর পড়ব। এর আগেই আমরা এই কম্পিউটার ফান্ডামেন্টালস চ্যাপ্টারটার মাধ্যমে আমরা কিন্তু কম্পিউটার কি, কোথা থেকে কম্পিউটার এলো, তার বিভিন্ন প্রজন্ম, বিভিন্ন অপারেশনস যেগুলো আমরা কম্পিউটারের থ্রু করতে পারি, তার সাথে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, বিভিন্ন ফাংশনাল বা অপারেশনাল ইউনিট, বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে যুক্ত বিভিন্ন ডিভাইস ইত্যাদি সব কিছু আমরা পড়েছি, বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা পড়েছি। আজকে আমরা এর শেষ পোর্শনটা দেখব। আমরা আজকে পড়াটা শুরুই করব ডেটা প্রসেসিং নিয়ে, যার একদম প্রথম পার্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডেটা কাকে বলে ও ইনফরমেশন কাকে বলে। কম্পিউটারের রেসপেক্টে কিন্তু এই দুটো টার্মই ভীষণভাবে ব্যবহৃত প্রচলিত দুটো শব্দ। এবার আমরা তাদের ডেফিনেশনটা একটু বুঝে নিই। কি আমরা একটু আগে সংক্ষেপে শুনে নিই। ডেটা হচ্ছে সেই সমস্ত তথ্য বা ফ্যাক্ট যেগুলো কম্পিউটারকে দেওয়া হয়, যেগুলো নিয়ে কম্পিউটার কাজ করে। ডেটা ইজ আ কাইন্ড অফ ইনপুট কালেক্টেড ফ্রম ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। অর্থাৎ কম্পিউটারের মধ্যে স্টোর করা আছে এরকম কিছুও হতে পারে, আবার বাইরে থেকে কম্পিউটারকে পাঠানো হচ্ছে এরকমও কিছু হতে পারে। দ্য টার্ম ডেটা, মনে রাখবো এটাকে কিন্তু আমরা কখনোই ডাটা বলবো না, ডেটা বলবো, ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডেটাম। অর্থাৎ ডেটাম যে শব্দটি সেটি হচ্ছে এক বচন বা সিঙ্গুলার নাম্বার আমরা যাকে বলি, তারই প্লুরাল ফর্ম কিন্তু হচ্ছে ডেটা, হুইচ মিনস ফ্যাক্ট, যার অর্থ হচ্ছে কিছু তথ্য। ডেটা কনসিস্টস অফ ফ্যাক্টস রিলেটেড টু এনিথিং দ্যাট হ্যাজ আ রিয়েল এক্সিস্টেন্স। অর্থাৎ সত্যি সত্যি আছে এরকম যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো রকম ডেটা আমরা ব্যবহার করতে পারি, যে কোনো কিছুকে আমরা ডেটা বলতে পারি। অ্যান্ড ইনসিডেন্টস, শুধু কোনো বস্তু বা ব্যক্তি নয়, কোনো ঘটনাও কিন্তু হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা কোনো ঘটনা যেটা রিয়েল লাইফে আছে তার সংক্রান্ত যে কোনো কিছুই কিন্তু হচ্ছে তথ্য, হচ্ছে ডেটা। Entities can be person, place, things and numbers. Events are any incidents occurred or happened. অর্থাৎ এন্টিটিসের মধ্যে আমরা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন স্থান, বিভিন্ন বস্তু, বিভিন্ন সংখ্যা ইত্যাদি অনেক সব কিছুকেই ধরতে পারি, এবং ইভেন্টস হচ্ছে যে ঘটনা ঘটেছে বা ঘটছে। এর এক্সাম্পল কীরকম? নেম অফ এমপ্লয়িজ, ওয়েটস, প্রাইসেস, নাম্বার অফ আইটেমস, কস্ট অর প্রাইসেস, কস্ট পার পিস ইত্যাদি, প্লেস অর থিং, অ্যাড্রেস এটসেট্রা। অর্থাৎ নাম বলো, ঠিকানা বলো, কোনো কিছুর দাম বলো, কোনো কিছুর পেজ সংখ্যা বলো, সবই কিন্তু ডেটা। এবার হচ্ছে ইনফরমেশন। Information are organized data in useful form which provides power to find and evaluate the problems and make decisions effectively and efficiently. অর্থাৎ ইনফরমেশন হচ্ছে সেই অর্গানাইজ সুসজ্জিত ডেটা যেটা ইউজফুল, অর্থাৎ যেটাকে দিয়ে আমরা ইউজফুলি কোনো কাজ করতে পারি, এবং আমরা কি করতে পারি, যেটা আমাদের সেই ক্ষমতা দেয় যার মাধ্যমে আমরা সেই ইনফরমেশন ব্যবহার করে আমরা কিছু গণনা করতে পারি, কিছু খুঁজে পেতে পারি, যেটা আমাদের কোনো প্রবলেম সলভিংয়ের জন্য বা কোনো ডিসিশন মেকিংয়ের জন্য ব্যবহৃত হতে পারে। In other words, we can say that processed data is called information. এটাই কিন্তু অ্যাকচুয়াল আলটিমেট কথা, যে আমরা ডেটাকে নিয়ে কাজ করে যে ফলাফল পাচ্ছি সেটাই হচ্ছে ইনফরমেশন। এর এক্সাম্পল কি? পে স্লিপ, রিপোর্ট কার্ড, টাইম টেবিল, মেরিট লিস্ট, প্রজেক্ট রিপোর্টস এটসেট্রা। তোমাদের সাথে সম্পর্কিত একটা তথ্য আমি বলি। ধরো এই যে তোমরা পরীক্ষা দাও, সেই পরীক্ষাতে তো তোমরা একটা বিষয়ে একটা বিষয় পরীক্ষা সাধারণত হয় না, অনেকগুলো বিষয়ের পরীক্ষা হলো। তাহলে এই যে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমরা কে কোন ক্লাসে পড়ছো, কোন সেকশনে পড়ছো, এবং যে কটা সাবজেক্ট তোমরা পরীক্ষা দিলে সেই প্রতিটা সাবজেক্টে তোমরা যে মার্কস পাচ্ছ, এই প্রত্যেকটিই কিন্তু ডেটা। এবং সেই ডেটাগুলোকে নিয়ে আমরা প্রসেসিং করে কী বের করি? রেজাল্ট।
বা রিপোর্ট কার্ড, যেখানে কিন্তু দেখো সুসজ্জিতভাবে সেই ডেটাগুলোকে সাজানো থাকে, যেখান থেকে আমরা খুব সহজেই কিন্তু কিছু বুঝতে পারি, কিছু ডিসিশন নিতে পারি। এবার আমরা একটু পার্থক্যের ভিত্তিতে এই ডেটা আর ইনফরমেশনকে আরও ভালো করে বুঝে নেব। প্রথম পয়েন্টটাতে আমরা আসি, ডেটা ইজ ইনপুট, ইনফরমেশন ইজ আউটপুট। অর্থাৎ ডেটা যেটা ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে, যেটাকে নিয়ে কাজ করা হচ্ছে, এবং ইনফরমেশন হচ্ছে সেইটি যেটি আউটপুট, অর্থাৎ যেটি প্রস্তুত হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, ডেটা আর স্টোরড ফ্যাক্টস, ইনফরমেশন অন দ্য আদার হ্যান্ড ইজ প্রেজেন্টেড ফ্যাক্টস। অর্থাৎ যেটা কম্পিউটারে রয়েছে, যেটাকে নিয়ে কাজ করা হচ্ছে সেটাই ডেটা, এবং সেই কাজের ফলে যে প্রস্তুত যে রেজাল্ট, যেটাকে আমরা তখন প্রেজেন্ট করছি, সেটাই হচ্ছে ইনফরমেশন। নেক্সট, মিনিংলেস ইনসিডেন্ট ইজ ডেটা, মিনিংফুল ইনসিডেন্ট ইজ ইনফরমেশন। অর্থাৎ ডেটার কিন্তু অর্থ নাও থাকতে পারে। যেমন ধরো এই কম্পিউটারের যখন কোনো পরীক্ষা হবে, দেখা গেলো সেখানে একটি মার্কস আমি লিখলাম 50। এবার সেই 50টির কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো অর্থ হচ্ছে না যতক্ষণ না সেটি কে পেয়েছে, কোন পরীক্ষায় পেয়েছে, সেটা তার সাথে যুক্ত হচ্ছে। তাহলে এরকমভাবেই ডেটা কিন্তু মিনিংলেস হতে পারে, কিন্তু ইনফরমেশন কিন্তু সর্বদাই মিনিংফুল হবে, যার অর্থ আছে। ফোর্থ পয়েন্ট, ডেটা ইজ দ্য কজ, অর্থাৎ ডেটা হচ্ছে কারণ, ইনফরমেশন ইজ দ্য এফেক্ট, অর্থাৎ সেই কারণের যে ফলাফল বা প্রভাব, সেটাই হচ্ছে ইনফরমেশন। ফিফথ পয়েন্ট, ইনফরমেশন রিসিভড ফ্রম ওয়ান সিস্টেম মে বি ডেটা ফর অ্যানাদার, ডেটা রিসিভড ফ্রম ওয়ান সিস্টেম মে বি ইনফরমেশন ফর দ্য আদার সিস্টেম। অর্থাৎ এক ক্ষেত্রে প্রাপ্ত ডেটা, এক ক্ষেত্রে ব্যবহৃত ডেটা হয়তো অন্য কোনো ক্ষেত্রের প্রস্তুত ফলাফল, আবার কোনো ক্ষেত্রে প্রস্তুত ফলাফল হয়তো অন্য কোনো ক্ষেত্রে ব্যবহৃত ডেটা। আমরা এটা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো এই যে একটি পরীক্ষা হচ্ছে, সেখানে যখন তোমরা বললে, আমি এমনি জেনারেল স্টুডেন্ট দিয়ে বলছি, স্টুডেন্টরা যে মার্কস স্কোর করছে সেগুলো ডেটা, এবং সেই ডেটার ভিত্তিতে কি করা হচ্ছে, তাদের রেজাল্ট তৈরি করা হচ্ছে, তাদের রিপোর্ট কার্ড তৈরি করা হচ্ছে, যেটি হচ্ছে ইনফরমেশন। এবার দেখা গেল সেই ইনফরমেশনের হিসেবে প্রস্তুত যে রেজাল্ট, রিপোর্ট কার্ড, সেটিকে আবার কোনো মেরিট লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হলো, যেখানে কে হাইয়েস্ট স্কোর করেছে, কে সেকেন্ড হাইয়েস্ট স্কোর করেছে ইত্যাদি, বা বিভিন্ন সাবজেক্টে কারা হাইয়েস্ট পেয়েছে ইত্যাদি চেক করা হচ্ছে, তার উপর আবার একটা ইনফরমেশন শিট তৈরি করা হচ্ছে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে যেটা ইনফরমেশন ছিল সেটাই কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ডেটা হয়ে গেল। অর্থাৎ এক ক্ষেত্রের ইনফরমেশন আরেক ক্ষেত্রে ডেটা, বা উল্টোটা, এক ক্ষেত্রে যেটা ডেটা হিসেবে ইউজ হচ্ছে সেটা অন্য ক্ষেত্র থেকে পাওয়া ইনফরমেশন, এটা কিন্তু হতেই পারে। কিন্তু এটা মনে রাখবো যে ইনফরমেশন সর্বদাই মিনিংফুল হবে, ডেটা মিনিংফুল হতেও পারে আবার নাও হতে পারে। সিক্সথ পয়েন্ট, ডেটা ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড ডাজ নট হেল্প ইন ডিসিশন মেকিং, ইনফরমেশন ইজ অ্যাক্টিভ বিকজ ইট হেল্পস ইন ডিসিশন মেকিং। অ্যাক্টিভ অর্থাৎ যেটাকে নিয়ে কাজ করা যায়। তাহলে ডেটাকে কেন আমরা ইনঅ্যাক্টিভ বলছি? কারণ একটা ক্ষেত্রে একটা কাজের জন্য যে ডেটাটাকে আমরা নিচ্ছি, সেটাখানে তো যতক্ষণ না কাজটা করা হচ্ছে তখন কিন্তু সেই ডেটাটুকু দিয়ে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না, তাহলে সেটি তখন ইনঅ্যাক্টিভ। কিন্তু যখন সেটা থেকে আমরা ইনফরমেশন পেয়ে গেলাম, তখনই কি হলো, সেই ইনফরমেশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, কারণ সেটা থেকে কিন্তু আমি ডিসিশন নিতে পারছি। এবার তোমরা বলতে পারো যে তাহলে এক্ষুনি আমি যে এক্সাম্পলটা দিলাম তোমাদের মার্কশিটের বেসিসে, তাহলে মার্কশিটের তো একটা মিনিং আছে, সেটা যখন মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে ডেটা হিসেবে ইউজ হচ্ছে, তাহলে সেটা তো মিনিংলেস নয়। কিন্তু এখানে বুঝতে হবে যে সেকেন্ড ক্ষেত্রে কাজটা হচ্ছে মেরিট লিস্ট তৈরি করা। সেই কাজের জন্য প্রথমে যখন আমি কয়েকজন স্টুডেন্টের রেজাল্ট বা রিপোর্ট কার্ড নিয়ে কাজ করতে শুরু করছি, তখন কিন্তু সত্যি সত্যিই সেই রেজাল্ট বা রিপোর্ট কার্ডগুলো সেই মেরিট লিস্টের ডিসিশন নেওয়ার মতো অ্যাক্টিভ কিন্তু নয়। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে, ডেটা মে বি সিঙ্গুলার অর প্লুরাল, ইনফরমেশন ইজ অলওয়েজ ইন প্লুরাল ফর্ম। অর্থাৎ ডেটা কিন্তু একটি অর্থেও হতে পারে বা বহু অর্থেও হতে পারে, কিন্তু ইনফরমেশন কিন্তু সর্বদাই প্লুরাল ফর্মে থাকে, অর্থাৎ বহু অর্থে থাকে। তাহলে এটি হলো আমাদের ডেটা ইনফরমেশনের পার্থক্য।
এটা খুব ভালো করে পড়বে, কারণ এই পার্থক্য ফর্মেও প্রশ্ন আসে এবং এটা পড়লে কিন্তু তোমাদের ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে খুব ক্লিয়ার একটা ভিউ কিন্তু চলে আসবে। এবার আমরা এই ছকটার মাধ্যমে ডেটার ক্লাসিফিকেশন অর্থাৎ ডেটা কী কী ধরনের হতে পারে সেটা একটু বুঝবো। আমি একটু কাছ থেকে প্রথমে ভাগগুলো দেখিয়ে নিই। দেখো, ডেটাকে আমরা প্রথমে নিউম্যারিক, দেন অক্ষরগত বা অ্যালফাবেটিক, অক্ষর এবং সংখ্যা দুটোর মিলিত অর্থাৎ আলফা নিউম্যারিক, অডিও, ভিডিও এবং গ্রাফিক্স এই ভাগগুলোতে ভাগ করতে পারছি। এরপর নিউম্যারিককে আমরা দুটো ভাগে ভাগ করছি, পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা। আবার দশমিক সংখ্যাকে আমরা ভাগ করছি স্থির বিন্দু সংখ্যা ও ভাসমান সংখ্যা। এবার আমরা এগুলো ডিটেলসে একটু বুঝে নিই। ডেটা অর্থাৎ সেই র ফ্যাক্টস যেটাকে নিয়ে আমরা কাজ করছি। তাহলে তার বিভিন্ন ভাগগুলোর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে নিউম্যারিক। নিউম্যারিক মানে সংখ্যাগত যে ডেটা, যেটাকে পরিমাপ করা যায়। নেক্সট হচ্ছে অ্যালফাবেটিক বা অক্ষরগত, অর্থাৎ যেখানে বিভিন্ন অ্যালফাবেট, বিভিন্ন অক্ষর ব্যবহার করে যেটা প্রস্তুত হয়, যেমন ধরো কারুর নাম, আর নিউম্যারিকের মধ্যে কি কারুর বয়স বা কোনো মার্কস ইত্যাদি। নেক্সট হচ্ছে অক্ষর সংখ্যাগত, যাকে আমরা শর্টে মানে ইংলিশে বলি অ্যালফা নিউম্যারিক, অর্থাৎ যেখানে বিভিন্ন অক্ষরও থাকতে পারছে, সেই সঙ্গে কিন্তু বিভিন্ন সংখ্যাও থাকতে পারছে। ঠিক আছে, যেমন ধরো অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে দেখো আমাদের কিন্তু বিভিন্ন অক্ষরও থাকে, আবার সেই সঙ্গে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিছু সংখ্যাও, কিছু ডিজিটসও থাকে। নেক্সট হচ্ছে অডিও, অর্থাৎ যেটাকে শোনা যায়। ভিডিও অর্থাৎ যেটিকে দেখা যায় এবং ভিডিওর সাথে কিন্তু অডিও অনেক সময় যুক্ত থাকে। এবং লাস্ট হচ্ছে গ্রাফিক্স, অর্থাৎ যেটি মূলত ছবি, ইমেজ টাইপের যে ডেটা। এবার এই নিউম্যারিক বা সংখ্যাগত যে ডেটা, তার আবার কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা একটু বুঝে নিই। আমরা এই অংশটাকে তাহলে আরেকটু ডিটেলসে বুঝি। সংখ্যা বা নিউম্যারিক ডেটাকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করছি, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার এবং দশমিক সংখ্যা বা ডেসিমাল। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হচ্ছে যেখানে আমাদের কোনো পয়েন্ট থাকে না, অর্থাৎ সংখ্যাটি এমনভাবে থাকে যে তার সাথে মানে সেটি পূর্ণরূপে থাকে। পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা খুব ভালোভাবেই জানি, সেটা যার মধ্যে কোনো পয়েন্টের অংশ থাকে না বা সেটা ভগ্নাংশ আকারেও নেই, সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর দশমিক সংখ্যা মানে যেখানে কিন্তু কোনো পয়েন্টের ব্যবহার আছে, কেন পয়েন্টকে অ্যাকচুয়ালি আমরা কি ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দুই বলি। এবার এই দশমিক সংখ্যাকে কিন্তু আবার আমরা দুটো টাইপে ভাগ করতে পারছি, স্থির বিন্দু সংখ্যা বা ফিক্সড পয়েন্ট এবং ভাসমান বিন্দুযুক্ত সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট। ধরো যে কোনো একটি পয়েন্টের মান, ধরো 25.37, এটি একটি স্থির বিন্দু সংখ্যা, কারণ এই যে 25.37 লিখলাম এটির একটি নির্দিষ্ট মান এবং এটিকে আমরা একটা নির্দিষ্ট আকারেই প্রকাশ করেছি। এবার এই দশমিক সংখ্যাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা বলছি ফ্লোটিং পয়েন্ট। আমরা তার একটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে আমি লিখেছি 352, সেটাকে আমরা এভাবেও তো লিখতে পারি যে 352 ইন্টু 10⁻0, কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, অর্থাৎ 352। এটাকে আবার আমরা লিখতে পারি 35.2 ইন্টু 10⁻1। ভেবে দেখো, তাই লেখা যায়, কেন এর নিচে একটি পয়েন্ট তুলে দিলে একটি 10 আসবে এবং এই 10 কাটাকুটি হয় 352 আসবে। সেটাকে আবার লিখতে পারি 3.52 ইন্টু 10⁻2। তাহলে ঠিক একইভাবে এখানেও পয়েন্ট তুলে দিলে নিচে 100 এবং এখান থেকে সেটি কেটে 352 আসবে। তাহলে এখানে দেখো আমরা একই মানকে কিন্তু পয়েন্টের মাধ্যমে অনেকভাবে প্রকাশ করতে পারলাম। এটিও যা, এটিও তাই, এটিও তাই। তাহলে এই যে জিনিসটা, যদিও এখানে অ্যাকচুয়ালি আমাদের পয়েন্ট দিয়ে লেখার এটি ব্যবস্থা, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 0.0টা অবশ্যই লিখে দেওয়া উচিত, কারণ যেহেতু মানে এটাই যে এখানে পূর্ণ সংখ্যা হলেও যখনই আমি দশমিকে লিখছি তখন কিন্তু আমার পয়েন্টটাকে ইউজ করতেই হবে। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু আর কোনো নির্দিষ্ট বলে মানে আকারে আমরা প্রকাশ করলাম না, একটা ভাসমান, অর্থাৎ অনেক রকমভাবে একই মানকে প্রকাশ করতে পারছি, তাই জন্য এই ধরনের ডেটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট ডেটা বলি। তাহলে এই হলো আমাদের ডেটার বিভিন্ন ক্লাসিফিকেশন। এবার আমরা পড়ব কোয়ালিটিস অফ ইনফরমেশন, অর্থাৎ একটি ইনফরমেশনের কিছু বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাকিউরেসি, অর্থাৎ ইনফরমেশন কিন্তু সর্বদা সঠিক হবে। এমন কোনো কিছু কিন্তু ইনফরমেশনে থাকতে পারবে না যেটা অ্যাকিউরেট নয়।
নেক্সট হচ্ছে কনসাইসনেস বা ব্রেভিটি, অর্থাৎ যাকে আমরা বলতে পারি যে এটা ব্রিফ হবে, অর্থাৎ যতটা সংক্ষিপ্ত আকারে সেটাকে রাখা যায়, যতটা সামারাইজড আকারে সেটাকে রাখা যায় তাই কিন্তু রাখতে হবে। নেক্সট হচ্ছে রেলিভেন্স, অর্থাৎ এমন কিছু ডেটা এখানে থাকবে না যেটা রেলিভেন্ট নয়, শুধুমাত্র রেলিভেন্ট যে দরকারি যে জিনিসগুলো সেগুলোই কিন্তু শুধুমাত্র এর মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে ভ্যালিডিটি, অর্থাৎ যে ইনফরমেশন আমরা পাচ্ছি বা ব্যবহার করছি বা তৈরি করব সেটা যেন ভ্যালিড ডেটা আমাদের প্রদান করে, অর্থাৎ ভ্যালিড ফ্যাক্ট আমাদেরকে দেখায় এবং ভ্যালিড ডেটা নিয়েই কাজ করে প্রস্তুত হয়, সেটাও কিন্তু ইনফরমেশনের একটি বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কমপ্লিটনেস। আমরা যখন বলছি যে ইনফরমেশন থেকে কিন্তু আমরা ডিসিশন মেকিংয়ের কাজ করতে পারি, তাহলে সেই ডিসিশন মেকিংয়ের জন্য পুরোটা যতটা দরকার তার পুরোটাই যেন ইনফরমেশনের মধ্যে থাকে, এটাও কিন্তু এর একটা কোয়ালিটি, অর্থাৎ থাকেই। আমরা এমনভাবে ইনফরমেশন প্রস্তুত করি যাতে আমাদের যতটা মানে যে অংশ দরকার তার সবটাই কিন্তু আমরা তার মধ্যে পেয়ে যাই, এমন কিছু থাকে না যে কিছুটা আছে কিছুটা নেই। নেক্সট হচ্ছে কমেন্সারেট, অর্থাৎ এক্ষেত্রে এমনভাবে ইনফরমেশন প্রস্তুত হয় যেটা কিন্তু যে কাজের জন্য সেটি ব্যবহৃত হচ্ছে সেটার যে ফরম্যাট সেটার সাথে কিন্তু ম্যাচ করে, অর্থাৎ এমনভাবে থাকে না যে সেই ইনফরমেশনটাকে আমরা যেখানে আমাদের প্রয়োজন সেখানে ঠিকমতো বসাতেই পারলাম না। নেক্সট হচ্ছে সারপ্রাইজ এলিমেন্ট। সারপ্রাইজ এলিমেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই ইনফরমেশন তৈরি করার পর তার মধ্যে এমন কিছু ফ্যাক্টস, এমন কিছু জিনিস থাকে যেটা কিন্তু কিছুটা আনএক্সপেক্টেড। যেমন একটা রেজাল্ট বানাতে গিয়ে হয়তো দেখা গেল যে এমন একটা কিছু ব্যাপার আছে, সেখানে ধরো একটা সাবজেক্টের কোনো একজন স্টুডেন্ট প্রেজেন্ট হয়নি, অ্যাবসেন্ট। তাহলে এই যে জিনিসটা, এটা ধরো যে কাজ করতে বসেছে তার কাছে কিন্তু সে হয়তো জানে না যে সে অ্যাবসেন্ট, কিন্তু সে কিন্তু যখন সবার মার্কস লিখছে বা কিছু করছে বা সবার রেজাল্ট বানাচ্ছে, সেখানে কিন্তু ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে না, সেখানে কিন্তু সেরকমভাবেই থাকবে যে সে সেটা দেখে বুঝে যাবে যে আচ্ছা তার মানে এই জায়গায় অ্যাবসেন্ট ছিল, যেটা কিন্তু হয়তো আগে থেকে তার কাছে এক্সপেক্টেড ছিল না, কিন্তু সে কিন্তু দেখে বুঝবে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সারপ্রাইজিং এলিমেন্ট কিন্তু থাকতে পারে। আর লাস্ট হচ্ছে রেয়ারিটি, অর্থাৎ যেটা আমাদের অন্য কোথাও উপস্থিত আছে, অন্য কোনো ইনফরমেশনে উপস্থিত আছে, সেটাকে নিয়ে কাজ করার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমরা কিন্তু সেই ইনফরমেশনই প্রস্তুত করব যেটা অন্য কোথাও নেই, অর্থাৎ যেটা রেয়ার, যেটা ইউনিক। তাহলে এই যে প্রপার্টিগুলো অ্যাকিউরেসি, কনসাইসনেস, রেলিভেন্স, ভ্যালিডিটি, কমপ্লিটনেস, কমেন্সারেট, সারপ্রাইজ এলিমেন্ট এবং রেয়ারিটি, এগুলো কিন্তু কোয়ালিটিজ অফ ইনফরমেশন, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ডেটা প্রসেসিং সাইকেল, অর্থাৎ কিভাবে ডেটা থেকে ইনফরমেশন প্রস্তুত হচ্ছে সেটিকে আমরা এক্সপ্লেন করব এই সাইকেলের মাধ্যমে। তাহলে ডেটা প্রসেসিং ইজ দ্য মেথড টু প্রডিউস ইনফরমেশন ফ্রম ডেটা, এবং এটার যে ব্লক ডায়াগ্রাম সেটা একটু আমরা দেখি। প্রথম আমরা ইনপুট করছি কিছু, দেন সেটাকে নিয়ে কিছু প্রসেসিং হচ্ছে এবং তার ফলে আউটপুট প্রস্তুত হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেই ডেটা, এটা হচ্ছে সেই ইনফরমেশন, এবং এই যে পদ্ধতিটা এটাই হচ্ছে সেই ডেটা প্রসেসিং। তাহলে ডেটা প্রসেসিং সাইকেলের তিনটি ধাপ আছে। প্রথম হচ্ছে ইনপুট, অর্থাৎ ইন্টারনালি বা এক্সটার্নালি সেই কম্পিউটার বা যে ডিভাইসে প্রসেসিং করা হচ্ছে তাকে ডেটা যোগান করে দেওয়া। নেক্সট স্টেপ হচ্ছে প্রসেসিং, অর্থাৎ সেই ডেটাকে নিয়ে অ্যাকর্ডিং টু নিড অ্যান্ড অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস প্রসেসিং করা, অর্থাৎ কাজ করা। এবং লাস্টে হচ্ছে আউটপুট পাওয়া এবং সেটাকে প্রেজেন্ট করা। সবাই তো আমরা এখন বাড়িতে আছি, নিশ্চয়ই আমরা নানা রকম ঘরের কাজ করছি। এবার যারা ভিডিও শুনছো আশা করি তারা সবাই চা বানাতে পারো। আমি একটু চা বানানোর প্রসেসটা একটু বলছি। ধরো আমি দুজনের জন্য চা বানাবো, তাহলে আমাকে প্রথম কি করতে হবে, আমাকে চা পাতা, চিনি, জল, যদি আমি দুধ চা বানাই তাহলে দুধ, কাপ, যে বলে বানাবো সেটা ইত্যাদি জিনিসগুলোকে ফার্স্টে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে ইনপুট।
এবার সেইটাকে নিয়ে এবার আমাকে অ্যাকচুয়াল প্রসেসটা অ্যাকচুয়ালি এগুলোই কিন্তু হচ্ছে সেই ডেটা যাকে নিয়ে আমি কাজ করব। এবার সেগুলোকে নিয়ে আমি চাটা বানাবো, যেমন আমি ফার্স্টে যেখানে চা বানাবো সেটাকে অন করব, তার মধ্যে বোলটা বসাবো, তার মধ্যে 2 কাপ পরিমাণ জল দেব, দেন সেটা একটু বয়েল হলে তার মধ্যে মানে যেরকম স্টেপে, সেটা আমি রিপিট করছি না, সেগুলো আমরা করব। এবং ফাইনালি যখন আমরা কোনো ছাঁকনি বা স্টেনারের সাহায্যে চাটাকে ছেঁকে কাপে নেব, দেন তৈরি হলো সেই ইনফরমেশন বা ফল, যেটা আলটিমেটলি আমরা ইউজ করতে পারবো, সেটা আমরা নিজেরাই খাই বা আমরা কাউকে সার্ভ করি, সেই কাজটা আমরা করতে পারবো। তাহলে এটাই কিন্তু ডেটা প্রসেসিংয়ের একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি, যেখানে কিছু ডেটা থাকছে, সেই চা পাতা, চিনি ইত্যাদি, এবং আউটপুট বা ইনফরমেশন হচ্ছে সেই প্রস্তুত চা, এবং তার মাঝখানের যে স্টেপগুলো সেগুলোই হচ্ছে প্রসেসিং। এবার প্রসেসিংয়ের যে স্টেপগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে রেকর্ডিং। আমরা যে ইনপুটগুলো পাচ্ছি সেগুলোকে ফার্স্ট কিন্তু আমাদের রেকর্ড করতে হয়, অর্থাৎ রেকর্ড রাখার মতো করে এক জায়গায় করে নিতে হয়। দেন হচ্ছে অ্যানালাইজিং, অর্থাৎ সেই ডেটাগুলোকে কিন্তু আমাদের অ্যানালাইজ করতে হয়, যে কোনটা কী ধরনের, কী বৃত্তান্ত, কী মানে প্রতিটির যে অর্থ বা বিশ্লেষণ করা, সেই কাজটা এখানে করতে হয়। নেক্সট হচ্ছে সর্টিং, অর্থাৎ আমরা সেটাকে বাছাই করি, অর্থাৎ কোনগুলো আমার কাজে লাগবে, কতটা আমার কাজে লাগবে, কোনটা আমার কাজে লাগবে না ইত্যাদি। নেক্সট হচ্ছে সামারাইজিং, অর্থাৎ সেটাকে সংক্ষিপ্তকরণ, আমার যে জিনিসগুলো আমি পেলাম সেগুলোকে নিয়ে আমি সেই ছোট অংশটাকে গঠন করে নিলাম। নেক্সট হচ্ছে ক্যালকুলেটিং, অর্থাৎ অ্যাকচুয়াল যে ক্যালকুলেশন, অ্যাকচুয়াল যে কাজ সেটুকু, এবং তারপর হচ্ছে সেই স্টোরিং, অর্থাৎ সেটিকে সঞ্চয় করা। তাহলে আমি এইমাত্র যে চায়ের গল্পটা বললাম, সেখানে কী হবে, প্রথমে জিনিসগুলো আমাকে নিতে হবে, তারপর কোনটা কী বুঝতে হবে। এবার দেখো আমি সব জিনিসগুলোকে নিশ্চয়ই আলাদা আলাদা করে রাখবো, এরপর হচ্ছে আমার যতটুকু করে লাগবে আমি ঠিক সেটুকুই নিয়ে নেব, বাকিটা আমি নেব না। দেন আমি অ্যাকচুয়ালি চাটা বানাবো এবং তারপর সেটিকে স্ট্রেন করে আমরা কিছুর মধ্যে ধরবো। তাহলে এটা আমি তো একদম একটা রান্নার এক্সাম্পল দিলাম, কখনোই আমরা কম্পিউটারে এইভাবে কাজটা, কম্পিউটারে নিশ্চয়ই চা বানানোর প্রসেস দিয়ে আমরা এটাকে ইউজ করছি না, কিন্তু এটা এই এক্সাম্পলটা যদি মনে রাখো তাহলে আমার মনে হয় তোমাদের সবসময় এই ব্যাপারটা মনে থাকবে। ধরো আমি একটা ক্যালকুলেশনই করছি, আমি একটা যোগ করছি, তাহলে প্রথম আমরা ডেটা নিচ্ছি, তারপর তার মধ্যে কোনগুলোকে অ্যাড করতে হবে বা কী সেগুলো কী, ডেটাটা কী সেটা বুঝছি, ডেটাটাকে নিচ্ছি, অ্যাকচুয়াল ক্যালকুলেশন করছি, সেটাকে আবার কোথাও রাখছি, এবং ফাইনালি সেটাকে আউটপুট হিসেবে আমরা শো করিয়ে দিচ্ছি। তো সমস্ত কাজের জন্যই কিন্তু কম্পিউটারে এই পদ্ধতিতেই কিন্তু ডেটা প্রসেসিং হয়। মেথডস অফ ডেটা প্রসেসিং, অর্থাৎ ডেটা প্রসেসিং কীভাবে করা যায়। এখানে আমরা 3টে পদ্ধতি দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং, অর্থাৎ যেখানে ম্যানুয়ালি হিউম্যান বিং, মানুষ ডেটা প্রসেসিংয়ের কাজটা করে, সেটা হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং। নেক্সট হচ্ছে মেকানিক্যাল ডেটা প্রসেসিং, অর্থাৎ যেখানে কিছু মেশিনের সাহায্যে, যেমন ধরো ক্যালকুলেটর, কিছু হয়তো কিছু দিয়ে আমরা কিছু জিনিসকে ছেঁকে নিচ্ছি, সেরকম কিছু। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো আমরা একটা চাল ঝাড়াই করছি, তার জন্য হয়তো আমি একটা কিছু যন্ত্র ইউজ করছি, যেখানে কী হচ্ছে সেই ঝাড়াই বা ছাইয়ের কাজটা হচ্ছে, তাহলে সেটা তো একটা মেশিন, তাহলে সেটাও তো প্রসেসিংয়ের কাজে লাগছে, তা সেটাকেও কিন্তু আমরা মেকানিক্যাল ডেটা প্রসেসিংই বলতে পারি। ক্যালকুলেটর যেমন একটা ভীষণ ভালো এক্সাম্পল, যে আমি কিছু গণনা করছি ক্যালকুলেটরের মাধ্যমে করছি, ঠিক আছে। বা ধরো আমাদের তো এরকম আরও অনেক গ্যাজেটস আছে যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি, তো সেগুলো সেই মেশিন ব্যবহার করে যে ডেটা প্রসেসিং, সেটা হচ্ছে মেকানিক্যাল। এবং ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, অর্থাৎ যেখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে আমরা কাজ করছি, যেমন ধরো আমরা কম্পিউটারাইজ সিস্টেমে যেভাবে ডেটা প্রসেসিং করছি, সেটি হচ্ছে এর ধরন। তাহলে এটা হলো আমাদের ডেটা প্রসেসিংয়ের বিভিন্ন পদ্ধতি, কিভাবে ডেটাটি প্রসেসড হচ্ছে। এবার আমরা পড়ব বাস। বাস কি? Bus is the communication system that transfers data between components inside a computer or between computers. অর্থাৎ এই যে আমরা বলি যে ডেটা এক অংশ থেকে অন্য অংশে যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, সেখান থেকে সেখানে যাচ্ছে, তো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছু যাচ্ছে কম্পিউটারের মধ্যে বা একাধিক কম্পিউটারের মধ্যে, সেটিকেই যার মাধ্যমে যাচ্ছে সেটি হচ্ছে বাস। বেসিক্যালি এগুলো হচ্ছে কিছু সূক্ষ্ম ওয়্যার, যেগুলোর মাধ্যমেই কিন্তু এই পরিবহন হয়। এবার দেখো আমরা বাসকে কিন্তু প্রথমেই দুটো টাইপে ভাগ করতে পারছি।
আভ্যন্তরীণ বা সিস্টেম বাস অর্থাৎ ইন্টারনাল অর সিস্টেম বাস, এবং বহিস্থ বাস বা এক্সটার্নাল বাস। এই আভ্যন্তরীণ বা সিস্টেম বাস যেগুলো, সেগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে থাকে, এবং এক্সটার্নাল বাস যেগুলো, সেগুলো আমাদের কিন্তু বাইরে থেকে কম্পিউটারের সাথে যুক্ত করে ব্যবহার করতে হয়। এবার এই আভ্যন্তরীণ বাসের আবার 4টে টাইপ আছে: অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, ডেটা বাস এবং পাওয়ার বাস। প্রথম হচ্ছে অ্যাড্রেস বাস। যে বাসের মাধ্যমে মেমরি বা বিভিন্ন ডিভাইসের যে অ্যাড্রেস, বিভিন্ন কম্পোনেন্টের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস পরিবাহিত হয়। আমরা এর আগে বলেছি যে কম্পিউটারের মধ্যে কিন্তু প্রতিটি অংশের একটা করে অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেস যখন এক অংশ থেকে অন্য অংশে পরিবাহিত হয়, আমাদের যেটা অনেক ক্ষেত্রেই করতে হয় যে কোথায় আমি ডেটা রাখবো বা কাকে নিয়ে কাজ করব, সেই রেফারেন্সের জন্য কিন্তু অ্যাড্রেস আমাদের পাঠাতেই হয় এক জায়গা থেকে এক জায়গায়। তো যে বাস এই অ্যাড্রেস বহন করে সে হচ্ছে অ্যাড্রেস বাস। নেক্সট হচ্ছে কন্ট্রোল বাস। আমাদের বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল পাঠাতে হয়, যার মাধ্যমে বিভিন্ন অংশ কখনো অ্যাক্টিভ হচ্ছে, কখনো ডিঅ্যাক্টিভ হচ্ছে ইত্যাদি। তো সেই কন্ট্রোল সিগন্যাল যে ধরনের বাসের মধ্যে দিয়ে যায় সেই হচ্ছে কন্ট্রোল বাস। ডেটা বাস অর্থাৎ যার মধ্যে দিয়ে অ্যাকচুয়াল ডেটা ট্রান্সমিটেড হয়, পরিবাহিত হয়, সেগুলি হচ্ছে ডেটা বাস। এবং পাওয়ার বাস অর্থাৎ যার মধ্যে দিয়ে পাওয়ার সিগন্যাল, কম্পিউটার যে কাজ করছে এটা একটা পাওয়ার সিগন্যালের মাধ্যমে, তো একটা পাওয়ারের মাধ্যমে, তো সেই পাওয়ার সিগন্যাল যার মধ্যে দিয়ে পরিবাহিত হয় সে হচ্ছে পাওয়ার বাস। এবারে অ্যাড্রেস বাস এবং ডেটা বাস কিন্তু বিভিন্ন সিস্টেমে বিভিন্ন আকারের হতে পারে, অর্থাৎ কটি করে তার একসাথে ব্যবহৃত হচ্ছে তার উপরে, কতগুলি বিট একসাথে কাজ করছে তার উপর এটি মূলত ডিপেন্ড করে। এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিস্টেম অনুসারে এটা বিভিন্ন রকম হতে পারে। যে সিস্টেমের অ্যাড্রেস যত বিটের, সেই সিস্টেমের সেরকম সেই অনুসারে অ্যাড্রেস বাস ইউজ করতে হবে, এবং যেখানে যত বিটের ডেটা নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে সেই অনুসারে কিন্তু ডেটা বাসও ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে বাস ব্যাপারটাও কি জানতে পারলাম। এই ক্লাসিফিকেশনগুলো খুব ভালো করে মনে রাখবে, এর উপরেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমরা এই যে 4টে ভিডিও পরপর দেখলাম, তার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। কম্পিউটারের একদম পূর্বস্তর যেটা ক্যালকুলেটর, সেখান থেকে শুরু করে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, বিভিন্ন ডিভাইসেস, বিভিন্ন কম্পোনেন্টস, বিভিন্ন রকম কাজ, বিভিন্নভাবে তার ক্লাসিফিকেশন, কিছু কিছু ডিভাইসের মধ্যে তুলনা, বাস ইত্যাদি। তো এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এখানেই কিন্তু আমি এই চ্যাপ্টারটার ভিডিও শেষ করছি।